এখনো মেলেনি এমপি আনারের মরদেহ। কসাই জিহাদকে নিয়ে পুলিশের অভিযান। ঢাকায় গ্রেফতার 3 জন 8 দিনের রিমান্ডে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেটেছে আওয়ামী লীগের সঙ্গে শরিকদের টানা পড়েন। 14 দলকে আরো শক্তিশালী করার আশাবাদ। অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমে জনশ্রুলি প্রেরণা দাবি রিজভির। রাজনীতির কারণে কেউ জেলে যাচ্ছে না বললেন কাদের। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র জায়দার জয়ের বর্ষপূর্তি আজ। স্থবির উন্নয়ন প্রকল্পে ফিরেছে গতি। সংকট কেটেছে জাহাঙ্গীরের। এবং নীরবে বাড়ছে থাইরয়েড রোগ আক্রান্ত 4 কোটি মানুষ। যথাসময়ে চিহ্নিত না হওয়ায় বাড়ছে জটিলতা। গবেষণার পরামর্শ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। অভিযানের সঙ্গে রাখা হয়েছে আটক হওয়া কসাই জিহাদকে। ধারণা করা হচ্ছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে আনারকে হত্যার পর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করেন জিহাদ। পরে তার ট্রলিতে ভরে কলকাতা ও এর আশপাশে ফেলে দেওয়া হয়। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহের খোঁজে এবার আটঘাট বেঁধে মাঠে নামে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এবারের অভিযানে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার পোলারহাট থানায় কৃষ্ণমাটি খালে আবারও অভিযান শুরু হয়। সঙ্গে রয়েছে আনার হত্যার জড়িত সন্দেহে আটক জিহাদ হালদার ওরফে কসাই জিহাদ। ভারতের পুলিশ বলেছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিকলিয়া থানার বারাকপুর গ্রামে। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি। পশ্চিমবঙ্গের সিআইডি জানায় আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ 4 জন মিলে কলকাতার নিউ টাউনে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটেই পুরো শরীর থেকে সব মাংস আলাদা করেন কসাই জিহাদ। মাংসের কিমা করে ভরা হয় পলিথিনে। হাড়গুলোকে ছোট টুকরা করে প্যাকেট করা হয়। পরে সেই প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এর আগে স্থানীয় সময় বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। দেওয়া হয় 12 দিনের রিমান্ড। তবে তার পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের, ওনার যে হত্যাকাণ্ডে যেহেতু একটা আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না। যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দলও। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেফতার হওয়া 3 জনকে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। রিমান্ড শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে পাঠায়। দেশের আদালতে তাদের বিচার করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ভারতের মাটিতে খুন হওয়া বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম অপহরণ মামলায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আমানুল্লাহ ফয়সাল ভূঁইয়া ও এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তি রহমানকে আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়া আসামিদের দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের শুনানি শুরু হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল সাংবাদিকদের জানান, আনারের মেয়ের অপহরণ মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। আনারকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আনোয়ার আজিমের মেয়ের অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন।
যেহেতু ঘটনার সূত্র এখান থেকেই বিচার এখানেই হবে। আসামিরা কিছু না বললেও আদালতে সেলিস্তুর রহমান চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। সেলিস্তুর রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। এদিকে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। রিমান্ড শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান এই আইনজীবী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। যে কোনো মূল্যে পিতার লাশের টুকরো হলেও পেতে চান আনারের মেয়ে। এই বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে মুহূর্তে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। যেমনটি বলছিলাম, আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে রয়েছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে আনোয়ারের সব দেহাবশেষের উদ্ধার কাজ নিয়ে কোনো নতুন তথ্য আপনার কাছে রয়েছে কিনা, কি বলছে তার পরিবার, সর্বশেষ খবরটি আমাদেরকে জানাবেন। স্নেহা, যেমনটি বলছিলেন, আসলে পরিবারের কিন্তু দাবি এখন একটি দাবি, সেটা হচ্ছে যে তার কন্যা যেটি বারবার বলছে যে তার বাবার অন্তত দেহের একটি ছোট্ট অংশ হলেও যেন সেটা সে ফিরে পায় এবং সেই অংশটি যেন একটু ছুঁয়ে দেখতে পারে এবং সেই অংশটুকু ছুঁয়ে দেখে যেন বাবার শেষ যে বিদায় সেটি যেন দিতে পারে। কিন্তু মৃত্যুর ঘটনার 4 দিন হয়ে গেলেও, জানা জানি 4 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু আমরা সকলেই জানি যে লাশের খণ্ডিত অংশ পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিলম্ব হচ্ছে এবং না পাওয়ার যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে, সেই উদ্বেগটি কিন্তু বাড়ছে। তার পরিবারের ভিতরেও এই উদ্বেগটি লক্ষ্য করা গেছে। তার মেয়ে গতকাল শুক্রবার কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন, আমরা সেটা দেখিয়েছি আমাদের মাধ্যমে দেশের মানুষকে, যে তার মেয়ে কিন্তু কান্না জড়িত কণ্ঠে শুধু একটি কথাই বলছে, আমার বাবার দেহের যতটুকু অংশ হোক ততটুকু যেন ফিরে পাই। কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, আসলে কিন্তু এখন পর্যন্ত দেহাবশেষ পাওয়া যায়নি। আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি আজ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে জরুরি একটি সভা ডেকেছে। সেটি সকাল 11টা নাগাদ শুরু হবে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। আমরা উপজেলা কার্যালয়ে আছি, আমরা আপনাদেরকে সবাইতে আসলে কি সিদ্ধান্ত হলো পরবর্তীতে এমপি আনারের বিষয়ে সেটি জানাতে পারবো। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত দেহাবশেষ উদ্ধারের কাজের বাংলাদেশ থেকে সর্বশেষ পরিস্থিতি। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর সামনে এসেছে দুই দেশের নিরাপত্তা ইস্যুটি। প্রতি বছর অনেক বাংলাদেশি ভ্রমণ করতে ভারতে যায়, তারা সে দেশে কতটুকু নিরাপদ, সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। বিশ্লেষকদের মতে নিরাপত্তা নিয়ে দুই দেশেরই আরো গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। মাজহারুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র ভারত। দুই দেশের সরকারেরই দাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। কিন্তু কলকাতায় নৃশংসভাবে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ায় তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ধরনের একটা ঘটনা যে ঘটলো সেটা কিভাবে সম্ভব হলো, কারণ এটাই হলো প্রথম। সেখানে কি ইন্টেলিজেন্সের ফেল ছিল কিনা, বা এমন একটা কাঠামোর মধ্যে হয়তো ব্যক্তি বিশেষ জড়িত হয়ে গেছে, সেটা কি কখনো নজরদারিতে আসে কিনা, এটা জানতো কিনা, যারা করেছে তাদের বার করা, এইগুলো আমার মনে হয় প্রথম প্রাথমিকই। প্রতি বছর চিকিৎসা নিতে এবং পর্যটক হিসাবে ভারত যায় 16 থেকে 17 লাখ বাংলাদেশি। এই ঘটনার পর তাদের সামনে বড় হয়ে উঠেছে নিরাপত্তার দিকটি। বিশ্লেষকদের পরামর্শ, এ নিয়ে দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। দুই দেশের যা নিরাপত্তা সংস্থা রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তাদের মধ্যে আরো গভীর নিবিড় একটা সহযোগিতা এবং যোগাযোগ থাকা দরকার। কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যে যেসব বাংলাদেশি অবস্থান করছেন, এমপি আনার হত্যার ঘটনায় তাদের মধ্যে ভীতি ছড়াতে পারে। তাই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সীমান্ত হত্যা কিংবা আমাদের দেশের অনেক নাগরিক বিভিন্ন প্রয়োজনে কলকাতা বা ইন্ডিয়ার অন্যান্য স্টেট বা জায়গাতে অবস্থান করছে, তাদের নিরাপত্তার প্রশ্নেও সেখানকার যে স্থানীয় পর্যায় থেকে কোনো নতুন করে কোনো ভাবনার প্রয়োজন আছে কিনা। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সীমান্ত হত্যা বন্ধ সহ অন্যান্য ইস্যুতে ভারত আরও আন্তরিক হবে এমন প্রত্যাশাও জানান বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
শরিকদের মধ্যে যে গুমোট ভাব স্থবিরতা ছিল 14 দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তা অনেকটা কেটে গেছে বলে মত নেতাদের। তারা জানান দেশের বিদ্যমান সমস্যা, সুশাসনের অভাব, অর্থনৈতিক গোষ্ঠীতন্ত্রে জিম্মি হওয়া আর সমাজে সাম্প্রদায়িকতার বিস্তার সহ নানা বিষয় জোট নেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হয়েছে। এসব মোকাবেলায় রাজনৈতিক আর সাংগঠনিকভাবে 14 দলকে আরো সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। নতুন সরকার গঠনের দীর্ঘ 4.5 মাস পর বৃহস্পতিবার রাতে গণভবনে টানা 3.5 ঘন্টার বৈঠক হয় 14 দলের নেতাদের। জোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে বিদ্যমান রাজনীতি আর অর্থনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন শরিক নেতারা। তারা বলেন, উন্নয়ন যেমন হয়েছে তেমনি লুটেরা গোষ্ঠী অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠছে, ফলে বাড়ছে বৈষম্য, বিস্তার হচ্ছে সাম্প্রদায়িকতা। প্রধানমন্ত্রী শরিক নেতাদের সবার কথা শুনেছেন, নোটও নিয়েছেন। এই বৈঠকের ফলে 14 দলের অভ্যন্তরে যে গোমট ভাব ছিল তা অনেকটাই কেটে গেছে বলে মত শরিক নেতাদের। উন্নয়ন হয়েছে, সবই ঠিক হয়েছে, কিন্তু বৈষম্য যে জায়গায় পৌঁছে গেছে তাতে বাংলাদেশের স্থিতিশীলতা থাকবে না। সাম্প্রদায়িকতার যে বিস্তার ঘটেছে তাতে সমাজই এখন নরমের অবস্থায় চলে গেছে। সমস্ত অর্থ সম্পদ কেন্দ্রীভূত হয়ে গেছে মুষ্টিমেয় লোকের হাতে। তিনি বলেছেন যে আপনাদের সংগঠন শক্তি বাড়ায় না, আমি চাচ্ছি যে, তা আমরা বলেছি ঠিক আছে, আমরা যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা সেই ইস্যুগুলো নিয়ে তাহলে পরে আমাদের কথাগুলো আমরা বলবো, সেই অনুসারে আমরা কাজ করব। যে সংকটগুলো এই মুহূর্তে জনজীবনকে এবং দেশকে বিপদের ভিতরে ফেলে দিচ্ছে আর কি, সেই সংকটগুলো মোকাবেলা করার পন্থা নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও সেই বিষয়গুলো উত্থাপিত হয়েছে এবং খোলামেলা সেই ব্যাপারে মত বিনিময় হয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শিক জোট হিসেবে 14 দল এখনো প্রাসঙ্গিক বলছেন জোটের প্রধান দল আওয়ামী লীগ নেতারা। জানান, জোট নেতাদের বক্তব্যের আলোকে নানা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা যেটা চায় সেটা তো আওয়ামী লীগের একই চাওয়া, অভিন্ন চাওয়া। এ বিষয়টি এখানে খোলাসা হয়েছে এবং আমার মনে হয়েছে সবাই যে আস্থার এবং বিশ্বাসের জায়গাটি, সেই জায়গাটি আরও অটুট হয়েছে এবং আমরা কিভাবে আগামী দিনে কাজ করব সে পথ নকশাও তিনি দিয়ে দিয়েছেন। আগামী দিনের রাজনৈতিক পথরেখা চূড়ান্ত করতে আরও কয়েকটি সভার দরকার বলে জানান শরিক নেতারা। আওয়ামী লীগ নেতারা জানান, বড় পরিসরে না হলেও এখন থেকে নিয়মিত শরিকদের সঙ্গে বসবেন জোট নেত্রী শেখ হাসিনা। আরও ছোট আকারেও প্রয়োজনে বসবেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্ম জয়ন্তী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নজরুল সাহিত্যের অনুবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। আর নজরুলের জন্মদিনে ছুটির দাবি জানায় কবি পরিবার। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র আর জেল জুলুমে নজরুলই প্রেরণা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির কারণে বিএনপির কেউ জেলে যাবে না। এম এ আজিমের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রেম, সাম্য ও দ্রোহের কবির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নজরুল সাহিত্যের অনুবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম নাহিদ ইজাহার খান। আর নজরুলের জন্মদিনে সরকারি ছুটির দাবি জানায় কবি পরিবার। আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক। কবির যে সব গ্রন্থ সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না। আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়, আর যাতে কবিকে খালি বাংলাদেশ না সারা বিশ্ব যাতে
ছিলেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র আর জেল জুলুমে নজরুলই প্রেরণা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির কারণে বিএনপির কেউ জেলে যাচ্ছে না। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে, রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি। অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বাবা কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুনের ঘর আলো করে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। যার জন্য বাংলাদেশে নজরুলের আগমন, সেই রফিজ উল্লাহ দারোগার নাম থেকে যাচ্ছে আড়ালে। এ নিয়ে রফিজ উল্লাহর বংশধররা ক্ষোভ প্রকাশ করে তার স্মৃতি ধরে রাখতে সরকারের সহযোগিতা চান। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন প্রশাসন। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট জানাচ্ছে দিবাশ্রী বড়ুয়া। প্রতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে থাকে নানা আয়োজন। ছোটবেলায় ভারতের আসানসোলে হোটেল কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। সেখান থেকে তাকে 1914 সালে ময়মনসিংহের ত্রিশালের কাজের সিমলায় নিয়ে আসেন কাজী রফিজ উল্লাহ দারোগা। পরে নজরুল ইসলামের ঠাঁই হয় তার বাড়ির বৈঠকখানায়। দুরন্ত নজরুলকে দরিরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করানো হয়। তার পৌনে 3 বছর কাটে কাজীর সিমলা এবং দরিরামপুরে। পরে চলে যান কুমিল্লায়। এই পুকুরে সে গোসল করতো, সাঁতার কাটতো, এবং তাল গাছ ছিল, তাল গাছে এখন হয় নাই, অনেকদিন আগে কথা, তাল গাছে তাল রূপাইতো। নজরুলের নামে ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়, পাঠাগার, স্মৃতিকেন্দ্র হলেও কাজী রফিজ উল্লাহ দারোগার স্মৃতি রক্ষায় নেই কোনো স্থাপনা। এ নিয়ে ক্ষোভ জানান তার বংশধররা। সরকার এত কিছু করতেছে নজরুলের নামে, যে আনছে দারোগা, মূল শিকড় যে, তার নামে তো কিছু করা দরকার। আমি কাজী পরিবারের সন্তান হিসেবে যেটা আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য এটাই বলবো যে নজরুল কেন্দ্রিক এখানে যে রাস্তাটা, এই রাস্তাটা অত্যাধুনিক করার জন্য লাইট পোস্টের মাধ্যমে, আর এখানে যদি তাহলে সম্ভব হয় তাহলে এখানে কাজী রফিজুল্লাহ নামে একটা হল করা। রফিজুল্লাহর স্মৃতি রক্ষায় কেউ আবেদন জানালে সরকারের নজরে আনার কথা জানান বিভাগীয় কমিশনার। সমগ্র ময়মনসিংহের মানুষের দীর্ঘদিনের দাবি কাজী রফিজুল্লাহ দারোগা সাহেবের স্মৃতি রক্ষার্থে কিছু একটা করা উচিত। আমি বললেই কমিশনার বললে হবে না, তারা যদি এরকম কোন আবেদন দেয় তাহলে হয়, অনেক সময় রাস্তার নাম হয়। 1997 সালে কাজীর সিমলায় কাজী রফিজ উল্লাহ দারোগা স্মৃতি পরিষদের উদ্যোগে টিনের স্থাপনা নির্মাণ করা হলেও তা এখন তদারকি ও অর্থনৈতিক টানাপোড়েনে ধ্বংসের শেষ প্রান্তে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বে বছর পার করলেন দেশের দ্বিতীয় নারী মেয়র জায়েদা খাতুন। তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে গাজীপুর মহানগরে শুধু রাজনৈতিক সংকটে কাটেনি, থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলোও পেয়েছে গতি। বলা চলে আবারও ঘুরে দাঁড়াচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্ট। হঠাৎ করেই রাজনীতিতে এসে গত বছরের ঠিক এই সময়ে গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হন জায়েদা খাতুন। একটি দুটি নয়, 16,000 ভোটের ব্যবধানে সরকার দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছিলেন তিনি। ছেলে ও নগরীর তখনকার দুরবস্থা কতটা কাটাতে পেরেছেন নির্বাচিত এ নগরমাতা। 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। চেয়ারে বসেই শুরু করেন উন্নয়ন কর্মকাণ্ড, কিন্তু নানা ষড়যন্ত্রে 2 বছরের মধ্যে ক্ষমতা হারাতে হয় তাকে। রাজনৈতিক কারণে সংকটে পড়েন জাহাঙ্গীর, থমকে যায় তার উন্নয়ন কর্মকাণ্ড। গাজীপুর সিটি জুড়ে নেমে আসে স্থবিরতা। এর মধ্যেই সামনে আসে সিটি কর্পোরেশন নির্বাচন।
নিজে প্রার্থিতা হারালেও মা জায়েদা খাতুনের হয়ে ভোটের মাঠে লড়েন সাবেক মেয়র জাহাঙ্গীর। মাত্র 2 বছরের উন্নয়ন যে 3 বছরের ভোগান্তির কাছে তুচ্ছ তা ভোটেই প্রমাণ করে নগরবাসী। এবং জাহাঙ্গীর আলম স্যার কিন্তু তার একটা ছায়া, ঠিক আছে, তো ছায়া কিন্তু আমরা বাদ দিতে পারি না। আমরা আস্থা রেখেছিলাম জাহাঙ্গীর আলমের প্রতি এবং তারই সূত্র ধরে আমরা আস্থা রেখেছি জাহাঙ্গীর আলমের মায়ের প্রতি। ছেলের চেয়ারে মা বসে কাটিয়েছেন ছেলের রাজনৈতিক সংকট। গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য নিয়েছেন 18,900 কোটি টাকার উন্নয়ন প্রকল্প, যা দৃশ্যমান এখন নগর জুড়ে। যে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারতো না, সেই রাস্তা দিয়ে এখন আমরা বড় ট্রাক নিয়ে ঢুকতে পারি। সে কাজ পাগল আমাদের গাজীপুরবাসী অবশ্যই মূল্যায়ন করবে। নগরের উন্নয়ন নিয়ে এখনো ভাবনার কমতি নেই দেশের দ্বিতীয় নির্বাচিত এ নারী মেয়রের। 5 বছর ভিতরে যে সমস্ত সিটি কর্পোরেশনের মাধ্যমে যে সমস্ত কাজগুলো আছে আমি ওরা যেন ঘুষাইয়া কাজটা ঠিক মতন করে দিতে পারি। ব্যক্তির ক্ষতি করতে গিয়ে কুচক্রী মহল নগরবাসীর ক্ষতি করেছিল উল্লেখ করে বর্তমান মেয়রের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানান, সততা আর নিষ্ঠাই তাকে আবারও সফল করেছে। 22, 23, 24-এ এখানে সেই বাজেটগুলো হয়ে গেছে শূন্য, জিরোতে আসলো। এখানে 1 টাকা আর বরাদ্দ আসলো না, কোনো কাজও আমার নগরবাসী পেল না। যদি দোষ করে থাকি আমরা, শহরবাসী তার দোষ করে নাই, কিন্তু দেখা গেছে ভাগ্যের পরিণতি এটা সবারই ভোগ করতে হয়েছে। রাক্ষোভ ভুলে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান তিনি। 25 সাল পর্যন্ত নিজের চ্যালেঞ্জের কথাও জানান সাবেক মেয়র। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনকে এই 2024 এবং 25 সাল একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে নিচ্ছি। এর মধ্যে সরকারের কাছে আমরা বরাদ্দ চাই, কিভাবে এখানে পরিকল্পিতভাবে করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে গাজীপুর সিটি নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কথাও জানান জাহাঙ্গীর আলম। আমাদের সিটি কর্পোরেশনকে স্মার্ট একটা সিটি করার জন্য আমরা এখানে মাস্টার প্ল্যান তৈরি করেছি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। ষষ্ঠ ধাপে ভারতের লোকসভায় 58 আসনে ভোট গ্রহণ শুরু, নির্ধারণ হবে কেজরিওয়াল, বাসুরি স্বরাজ সহ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। নীরবে বাড়ছে থাইরয়েড বা গলগণ্ড রোগ। দেশের 4 কোটি মানুষ এই রোগে আক্রান্ত। গলায় ঘ্যাক বা গলগণ্ড দেখা না গেলেও অতিরিক্ত মুটিয়ে যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, মানসিক বিষণ্ণতা সহ গর্ভধারণে জটিলতা বাড়ছে। অন্যদিকে অতিরিক্ত আয়োডিনের কারণে কিছু জটিলতা দেখা গেলেও সঠিক গবেষণা না থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। জান্নাত নাহার 11 বছর ধরে থাইরয়েডের চিকিৎসা নিচ্ছেন রাজধানী ধানমন্ডির থাইরয়েড সেন্টারে। আমার একটা ছেলে হচ্ছে ডিলে ডেভেলপমেন্ট বেবি। প্রথম সন্তানের 8 মাস বয়সে থাইরয়েডের সমস্যা ধরা পড়ে। পরে জানতে পারেন বংশগতভাবে এই জটিলতা তার পরিবারের। মেন্টালি কিছু প্রবলেম দেখা যায়, আর যেহেতু আমার একটা ছেলে এমন ছিল, আমার মেন্টালি একটু ডিপ্রেশনটা একটু বেশি ছিল। এমনি ডিপ্রেশনে থাকে থাইরয়েডের রোগীরা। আর ফিজিক্যালি প্রবলেম হচ্ছে ঘুম আসে না, হাত পা জ্বালা পড়া, এই ধরনের অনেক রকমের সমস্যা হয়। অন্যদিকে রাজশাহীর ইলারেজা হঠাৎ মুটিয়ে গেলে মানসিক অবসাদ সহ দেখা দেয় নানা জটিলতা। দ্রুত গেইন করছে ওয়েট, তো সব মিলেই আর কি সাফোকেশন হতো, তারপরে মানে আদার্স যে প্রবলেমগুলো থাকে। তারপরে আমি যখন ঢোক গিলি তখন পেইন হতো, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যেত, আর এমনি গলা ফুলে গেছে, অতি দূরত্ব ওজন বাইরে যেতেছিল। চিকিৎসকরা বলছেন নাহার ও ইলারেজা হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায় ভুগছেন। অন্যদিকে আশুলিয়া থেকে আসা 22 বছরের সাজিদুল ভুগছেন হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায়। খালি চোখেই তার অস্বাভাবিকতা অনেকটা স্পষ্ট। হাত পা একটু একটু কাঁপে, শরীরের মধ্যে অস্থিরতা লাগে, তারপরে বুকের মধ্যে ধড়ফড় করে, মাঝে মাঝে একটা বমি বমি ভাব হয়। শ্বাসনালীর চারপাশে প্রজাপতি আকৃতির বিশেষ অঙ্গকে থাইরয়েড বলা হয়। এখান থেকেই নিঃসৃত হয় হরমোন। থাইরয়েডের 2 ধরনের আক্রান্ত রোগীর চেহারায় বিপরীত উপসর্গ থাকলেও মানসিক অবসাদ, বন্ধ্যাত্ব, ওজনে দ্রুত পরিবর্তন, মাসিকে ধরন পরিবর্তন দেখা যায় সবার ক্ষেত্রেই। দেশে 4 কোটির বেশি মানুষ থাইরয়েডজনিত নানা জটিলতায় ভুগলেও সচেতনতা একদমই কম। বিশেষজ্ঞরা বলছেন 60% বেশি রোগী শনাক্ত না হওয়ায় নীরব ঘাতকে পরিণত হচ্ছে এ রোগটি। আমাদের 6 থেকে 8% মানুষ আছে তাদের থাইরয়েড সমস্যা আছে, যেটাকে বলা হয় সাবক্লিনিক্যাল থাইরয়েড, কিন্তু তারা সেটা না জানার কারণে
তারা সুস্থ জীবনযাপন করতে পারছে না। যে মারা যারা সন্তান নিতে চায়, দেখা গেছে বারবার অ্যাবর্শন হয়ে যায়, অথবা কনসিভ করে না, অথবা কনসিভ করলেও বাচ্চা বিকলাঙ্গ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের জন্য সাধারণত হয়ে থাকে। থাইরয়েডকে অসংক্রামক রোগের তালিকায় যুক্ত করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর কারণ, প্রতিকার ও প্রভাব নিয়ে বিস্তর গবেষণা দরকার বলে মত বিশেষজ্ঞদের। থাইরয়েড ক্যান্সারও কিন্তু খুব চট করে লক্ষণ দেখা দিবে না, দীর্ঘ সময় লাগে। তাহলে আমাদেরকে কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে, যে থাইরয়েডের আমরা স্ক্রিনিং করব। স্কুলে গেলে স্কুলের শুরুতে একবার করতে হবে, নির্দিষ্ট সময় পরপর করতে হবে। যে কেউ, সে সরকারি বেসরকারি, যে কোনো জায়গায় চাকরিতে ঢুকলেই তাকে শুরুতে একবার দেখতে হবে, তারপর নির্দিষ্ট সময় পরপর দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি গর্ভধারণের আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ওনার থাইরয়েডের হরমোন ঠিক আছে কিনা, এবং গর্ভধারণ করলে তখন সাথে সাথে আরেকবার করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে হাইপো বা হাইপারথাইরয়েডিজমগুলো আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। অতিরিক্ত আয়োডিনের কারণেও ইদানিং কিছু রোগী পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য না থাকায় সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকরাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুর কাঁচাবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কায়েস রাহাত। যেমনটি বলছিলাম, নিত্যপণ্যের বাজার অনেকটা ঊর্ধ্বগতি রয়েছে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, সবশেষ খবরটি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন, আজকে আমি রয়েছি যে মোহাম্মদপুর যে কাঁচা বাজার রয়েছে সেখানে। এই মোহাম্মদপুর কাঁচা বাজার ঘুরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে মাছ মাংসের যে দামটি ছিল সেটি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। মাছ মাংসের ভেতরে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে গরুর মাংস এবং খাসির মাংস এই দুটোই আগের মতোই রয়েছে। এটি এখনো কোনো পরিবর্তন হয়নি, দাম বাড়েওনি বা দাম কমেওনি। অন্যদিকে মুরগির মাংস যেটি রয়েছে সেখানে ব্রয়লার এখনো 220-230 এরকম ভাবে যাচ্ছে, এবং যে দেশি মুরগি রয়েছে সেগুলো এখনো 600 থেকে 700 বা 650 এমন দামের ভিতরেই রয়েছে। অর্থাৎ মাছ মাংসের যে দামগুলো আমরা এখানে দেখেছি সেগুলো খুব একটা পরিবর্তন হয়নি। হয়তোবা ক্ষেত্র বিশেষে মুরগির যে বিষয়টি সেটি 10 টাকা বা 20 টাকা কমেছে বা বেড়েছে এরকম। এবং মাছের ক্ষেত্রে যেটি দেখা গিয়েছে যে বড় মাছ যেগুলো রয়েছে, যেমন আপনার পাঙ্গাস বা এই ধরনের পাঙ্গাস বা এই ধরনের যে মাছগুলো রয়েছে, এই মাছগুলোর দাম খুব একটা বাড়েনি বা কমেনি, এগুলো এখনো দেখা যাচ্ছে যে অপরিবর্তিতই রয়েছে। অন্যদিকে আমরা মশলার বাজারে যখন গিয়েছি সেই ক্ষেত্রে দেখা গেছে যে মশলার বাজার কিন্তু বেশ কিছুটা অস্থিতিশীল, অর্থাৎ মশলার বাজার আগের থেকে কিছুটা বেড়ে গিয়েছে। এখানে আমরা যেমন জানি যে কিছুদিন পরে হচ্ছে আমাদের কুরবানির ঈদ, এবং সেই কুরবানির ঈদে এই মশলার চাহিদাটা কিন্তু সারা বাংলাদেশে অনেক বেশি বেড়ে যায়, এবং সেই বেড়ে যাওয়াকে কেন্দ্র করে হয়তোবা এখানে মশলার দামটা তুলনামূলকভাবে বেশ কিছুটা বেড়ে গিয়েছে। এখানে এলাচ, দারচিনি বা অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী, এবং পেঁয়াজের ক্ষেত্রেও দেখা গিয়েছে এই জিনিসটি। পেঁয়াজ বা রসুন যেটির দাম আগে ছিল হচ্ছে যে 50-60 এরকম, সেগুলো এখন হয়ে গিয়েছে প্রায় 100 বা 120 এরকম হয়ে গিয়েছে। অন্যদিকে কাঁচা বাজারের কথা যদি এখানে সেক্ষেত্রে কাঁচা বাজারের দামটা মোটামুটি স্থিতিশীল, অর্থাৎ গতদিন আমরা যেমন দেখেছিলাম যে কাঁচা বাজারে যেমন দাম ছিল সেই দামগুলো কিন্তু এখনো সেভাবেই রয়েছে, খুব একটা পরিবর্তন হয়নি। এক্ষেত্রে বাড়ার ভেতরে বেড়ে গিয়েছে হচ্ছে কাঁচামরিচের যে দামটুকু সেটুকু, যেখানে আগে ছিল হচ্ছে 150 টাকা টুকরি এরকম, সেখানে আজকে এটা প্রায় 900 থেকে 1000 টাকা হয়ে গিয়েছে। এবং দেশি যে টমেটো রয়েছে সেই টমেটোর দামও কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আমরা কাঁচা বাজার এবং অন্যান্য বাজারগুলো যেগুলো রয়েছে সেগুলো ঘুরে আমাদের এই দামের যে পার্থক্য সেগুলো দেখতে পেয়েছি, এবং কারণ বাজারের তুলনায় মোহাম্মদপুর এই বাজারটিতে দাম তুলনামূলক কম। এই ছিল আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। সংবাদ সকালে আরো থাকছে। সিরিজের শেষ টি-20তে আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হোয়াইট ওভার এড়াতে জয় চায় টাইগাররা। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? উপকূলের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে।
জি, গত কয়েকদিন যাবত কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি লঘুচাপ আসলে দেখতে পেয়েছিল আবহাওয়াবিদ যারা আছে তারা। সেই লঘুচাপটি কিন্তু গতকাল সকালে আমরা যেটা জানতে পেরেছি সেটা আরো শক্তি সঞ্চয় করে একটা বেশ নিম্নচাপে আসলে পরিণত হয়েছে, যেটা গতকাল রাতে কিন্তু আরো বেশি জলীয় বাষ্প এবং শক্তি সঞ্চয় করে একটা গভীর যে নিম্নচাপ সেটা আসলে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এবং বরিশালের আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যেটা আসলে জানতে পেরেছি যে এই গভীর নিম্নচাপটি আরো আসলে শক্তি সঞ্চয় করে আগামীকাল যে কোনো সময়ে এই বরিশালের পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চল থেকে শুরু করে ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গের উড়িষ্যা সমুদ্র তীরবর্তী অঞ্চল আছে এই পুরো বিস্তৃত একটা জায়গা আসলে একটা আঘাত হানতে পারে। আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি যে যদি আগামীকাল দুপুরের আগে কিংবা রাতে যদি এই ঝড়টি আসলে আশ্রে পড়ে আমাদের উপকূলে, তবে এই ঝড়ের সাথে সাথে কিন্তু জলোচ্ছ্বাস একটা আসতে পারে বলেও আমাদেরকে কিন্তু জানানো হয়েছে। এই জলোচ্ছ্বাসের যে উচ্চতা সেটা কিন্তু আসলে 7 থেকে 8 ফুট, যে স্বাভাবিক যে নদীর পানির মাত্রা তার চেয়ে 7 থেকে 8 ফুট উঁচুতে আসলে এই জলোচ্ছ্বাসটি হতে পারে বলেই কিন্তু আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই দুর্যোগ আসলে মোকাবেলায় আমরা যেটা জানতে পেরেছি যে আজ রাজধানী ঢাকার যে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় আছে সেখানকার সংশ্লিষ্টরা সহ বরিশাল এবং খুলনা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এই সকাল 11টায় এই দুর্যোগ মোকাবেলা একটা সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সভা থেকেই কিন্তু আসলে সিদ্ধান্ত আসবে যে কিভাবে তারা এই যে আসন্ন ঘূর্ণিঝড় সেটির মোকাবেলায় তারা প্রস্তুতি নেবে এবং এছাড়া এই ঘূর্ণিঝড় পরবর্তী যে কোনো ক্ষয়ক্ষতিতে তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিয়ে ক্ষয়ক্ষতিগুলো কমাবে সেটা কিন্তু এই সবার পরেই আসলে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতির খবর। স্নেহা। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি।